ঢাকা চট্টগ্রাম ও ঢাকা মাওয়া মহাসড়কে বসছে এআই ক্যামেরা, চিহ্নিত করা হয়েছে 16টি পয়েন্ট। অপরাধ ও মাদক চোরাচালান ঠেকাতে উদ্যোগ। সারা দেশে ফ্যামিলি কার্ড সম্প্রসারণে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক। ধাপে ধাপে সারা দেশে চালুর পরিকল্পনা, নির্ভুল তথ্য ভান্ডারের উপর জোর। এবং বিশ্বকাপের ফাইনালে এক পেশে ম্যাচে আর্জেন্টিনাকে হারিয়ে 16 বছর পর শিরোপা পুনরুদ্ধার করল স্পেন। প্রায় শূন্য হাতে শেষ হলো মেসি অধ্যায়। আমন্ত্রণ চ্যানেলে সন্ধ্যার কথায়, সাথে আছি আমি ইসরাত জাহান দীপা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। অপরাধ ও মাদক চোরাচালানের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে ঢাকা চট্টগ্রাম ও ঢাকা মাওয়া মহাসড়ককে অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক এআই ক্যামেরা ও সিসিটিভির নজরদারির আওতায় আনা হয়েছে। হাইওয়ে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক ফারুক আহমেদ জানিয়েছেন, কেন্দ্রীয়ভাবে এসব সড়কের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে হাইওয়ে পুলিশ। কর্তৃপক্ষ বলছে, প্রযুক্তি নির্ভর এই নজরদারি ডাকাতি, মাদক পরিবহন সহ মহাসড়ক কেন্দ্রিক বিভিন্ন অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পর্যায়ক্রমে দেশের অন্যান্য মহাসড়কও একই ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি হাইওয়ে পুলিশ আগামী 2 মাসের মধ্যেই মহাসড়ককে চাঁদাবাজি ও হয়রানি মুক্ত করার ঘোষণা দিয়েছেন। সিদ্ধান্ত বাস্তবায়ন হলে তো অবশ্যই উপকারে আসবে সবারই। আসবে আমাদের পুলিশ যেখানে গাড়ির পিছনে দৌড়ায় মামলা দিতে হয়, তখন আমরা ঘরে বসে মামলা দিব। আর মহাসড়কে যে সমস্ত অপরাধ হয়, অপরাধ তদন্ত ডিটেকশনে কাজে লাগবে। এই তো মোটামুটি মহাসড়ক সার্বক্ষণিক একটা নজরদারিতে, একটা মনিটরিং এর মধ্যে আনা যাবে। এখন যেটা হয়তো আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে পর্যায়ক্রমে সারা দেশে ফ্যামিলি কার্ড কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা ও বাস্তবায়ন কৌশল নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত বৈঠকেই বিএনপির নির্বাচনী ইশতেহারে ঘোষিত অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গীকার ফ্যামিলি কার্ড কর্মসূচির অগ্রগতি এবং ধাপে ধাপে দেশব্যাপী তা সম্প্রসারণের রূপরেখা নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী বলেন, প্রকৃত উপকারভোগীদের কাছে এই কর্মসূচির সুবিধা কার্যকর, স্বচ্ছ ও নির্ভুলভাবে পৌঁছে দিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং একটি নির্ভুল ও গ্রহণযোগ্য তথ্য ভান্ডার গড়ে তোলা জরুরি। তথ্য সংগ্রহ, যাচাই বাছাই ও উপকারভোগী নির্বাচনের প্রতিটি ধাপে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের নির্দেশ দেন তিনি। বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, মুখ্য সচিব সহ বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উজানের ঢল ও টানা ভারী বৃষ্টিতে দেশের বিভিন্ন অঞ্চলে নদ নদীর পানি বাড়ছে। নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপদসীমার মাত্র 5 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতি সামাল দিতে তিস্তা ব্যারেজের 44টি জলকপাট খুলে রাখা হয়েছে। অন্যদিকে সুনামগঞ্জের ছাতক পয়েন্টে সুরমা নদীর পানি বিপদসীমার 16 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। গত 24 ঘন্টায় লাওয়ারগড়ে 140 এবং সুনামগঞ্জে 110 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। পাহাড়ি ঢলে তাহিরপুরের চারাগাঁও এলাকায় নতুন করে পানি ঢুকে পড়ায় ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। পানি উন্নয়ন বোর্ড বলছে, উজানে বৃষ্টি অব্যাহত থাকলে আগামী 24 ঘন্টায় নদ নদীর পানি আরও বাড়তে পারে এবং নদী তীরবর্তী নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা দেখা দিতে পারে। এদিকে চট্টগ্রাম অঞ্চলের সাম্প্রতিক বন্যায় রেললাইন পানিতে তলিয়ে যাওয়ায় 7 থেকে 11 জুলাই পর্যন্ত চট্টগ্রাম কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল। এতে 11,337টি টিকিট বাতিল করে যাত্রীদের 87,85,344 টাকা ফেরত দিতে হয়েছে বাংলাদেশ রেলওয়েকে। ফলে টিকিট ফেরত ও যাত্রীর সংকটে বন্যার প্রভাবে রেলওয়ের ক্ষতি দাঁড়িয়েছে প্রায় 1 কোটি টাকা। বিচার ও সাজাপ্রাপ্ত সব পলাতক আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। সোমবার সকালে বিমস্টেক নিয়ে আয়োজিত এক সেমিনার শেষে সাংবাদিকদের তিনি বলেন, শুধু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল নন, 2024 সালের গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত সব আসামিকে দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিকভাবে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। পলাতক এসব আসামিকে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় বিচার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এদিকে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায়
মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারত সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পাঠানো চিঠির সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ডের রায়ের কপিও দিল্লির কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট সূত্র। আমরা যে চিঠিটা দেওয়ার প্রয়োজন সেটাই আমরা দিয়েছি, এবং এটা আমরা বারবার বলেছি আগেও যে কূটনৈতিক যে কূটনীতিতে যেই নর্মস আছে, যেই প্রোটোকল আছে, সেই প্রোটোকল অনুযায়ী আমরা এক্সট্রাডিশন ট্রিটির অনুযায়ী ওনার আসাদুজ্জামান কামালকে দেশে ফিরিয়ে এনে ওনার বিচারও সম্পন্ন করা হবে, ঠিক যেভাবে শেখ হাসিনা সহ অন্যান্য আসামিদের বিচার হবে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর জ্বালানি আমদানিতে প্রায় $2 বিলিয়ন ব্যয় হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ চোকো। সোমবার রাজধানীতে আয়োজিত এক কর্মশালায় তিনি বলেন, বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি আমদানির ব্যয় বেড়েছে। এতে বিদ্যুৎ উৎপাদন খরচ বাড়ার পাশাপাশি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপরও বড় চাপ তৈরি হচ্ছে। মন্ত্রী বলেন, অতীতে সমুদ্রসীমা জয় হলেও সামুদ্রিক জ্বালানি সম্পদ আহরণে কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি, অথচ প্রতিবেশী দেশগুলো এ খাতে অনেক দূরে গিয়েছে। সমাজ কল্যাণমুখী রাষ্ট্র গঠনে নবায়নযোগ্য জ্বালানিতে উন্নয়ন সহযোগিতার আরও বিনিয়োগ ও সহযোগিতা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। মন্ত্রী জানান, সরকারের পরিকল্পনা অনুযায়ী দেশে 10,000 মেগাওয়াট সক্ষমতার সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। ব্যক্তি ও বাণিজ্যিক পর্যায়ে সৌর বিদ্যুতের ব্যবহার বাড়াতে এবারের বাজেটে কর সুবিধা রাখা হয়েছে বলেও তিনি জানান। সোলার কিনে সে তার জানলার সাথে লাগিয়েছে, আর ওই যে পুরনো ব্যাটারির দোকানগুলো আছে ওখান থেকে সে ওই কম পয়সায় নতুন পুরনো ব্যাটারি কিনে ওই ব্যাটারিকে ঠিকঠাক করে 2টো ব্যাটারি করেছে। সে দিনের বেলায় ওই সোলারটা লাগিয়ে ওই ব্যাটারিটা চার্জ দিয়ে আর একটা ব্যাটারি নিয়ে বেরিয়ে যায়, রাতে এসে আবার ওই ব্যাটারি চার্জ হতে পরের দিন আবার ওইটা নিয়ে সে চার্জ করে। 16 বছর পর আবারও বিশ্ব ফুটবলের সর্বোচ্চ আসনে স্পেন। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের শিরোপা জিতেছে লা রোহা। নির্ধারিত 90 মিনিটে গোলশূন্য সমতার পর অতিরিক্ত সময়ের 106তম মিনিটে ফেরান তোরেসের গোলে নিশ্চিত হয় স্পেনের ঐতিহাসিক জয়। বিস্তারিত আরকি রেজার প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন রায়হান উদ্দিন মানিক। একদিকে শিরোপা ধরে রাখার স্বপ্নভঙ্গ আর্জেন্টিনার, অন্যদিকে বিশ্বজয়ের উল্লাস স্পেনের। 16 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন লা রোহা। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও 2010 সালের বিশ্বজয়ী স্পেন। শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় স্প্যানিশরা। বল দখল, পাসিং আর আক্রমণের ধার সবকিছুতেই স্পষ্ট ছিল তাদের আধিপত্য। অবিশ্বাস্য একটা খেলা দেখালো, এবারও সেটাই হবে। তবে আমরা আশাবাসী প্রথম থেকে গোল খাওয়া যদি শুরু হয়, স্পেন তো টিকবেই না। আমরাই তো জিতবো, এটা তো বলা কথাই, এটা আবার বলতে হয় আপনার। একাধিক সুযোগ তৈরি করেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি স্পেন। অন্যদিকে চিরচেনা আর্জেন্টিনা যেমন আটকে ছিল স্প্যানিশ রক্ষণ আর মাঝমাঠের নিখুঁত কৌশলে। না, সবগুলোতে ভালো করছে, কিন্তু এইটাতে যে এমন করবে বুঝতে পারিনি আমরা কেউ। খেলা মোটামুটি ভালো হয়েছে, কিন্তু আমাদের আর্জেন্টিনার পক্ষ থেকে একটু অ্যাটাকিংটা কম ছিল, স্পেনের পক্ষ থেকে অ্যাটাকিংটা একটু প্রেশার বেশি ছিল। ওদের যথেষ্ট পরিমাণ ট্রাই করছে ওরা জিতার, কিন্তু ওরা পারেনি, ওদের ব্যাড লাক। কিন্তু এই পর্যন্ত ফাইনালে মানে যে কটা ম্যাচ খেলছে ওয়ার্ল্ডে অনেক ভালো খেলছে। দ্বিতীয়ার্ধেও একই চিত্র, স্পেনের একের পর এক আক্রমণ, কিন্তু গোলের সামনে দেয়াল হয়ে দাঁড়ান এমিলিয়ানো মার্তিনেজ। আর্জেন্টিনার জন্য ম্যাচ আর কঠিন হয়ে ওঠে নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে। মাঝমাঠে ফাউল করে লাল কার্ড দেখেন এনজো ফার্নান্দেজ। 10 জনের দলে পরিণত হয় আর্জেন্টিনা। আজকে খেলাটা হচ্ছে স্পেন খুবই ভালো খেলছে যেটা বলা যায়, কিন্তু আমরা খুবই হতাশ হয়েছি আজকের খেলাতে। আমরা যতটা আশা নিয়ে আজকে খেলা দেখতে আসছিলাম, তো ওই রকম হয় নাই। খারাপ লাগতেছে, কি বলবো, আসলে এত মানুষের ভিড়ে যতটুকু দেখতে পেরেছি আর কি, শেষ পর্যন্ত কামব্যাকের অপেক্ষায় ছিলাম আমরা। অতিরিক্ত সময়েও চাপ অব্যাহত রাখে স্পেন, আর 106তম মিনিটে আসে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। এরা তাদের অহংকারের ফল। তারা নিজেদের অহংকারের মাত্রা ছাড়িয়ে গেছে। হ্যাঁ, আমরা এখন দেখতে পাচ্ছি এখানে কোনো আর্জেন্টিনা সাপোর্টার নাই, তাদের উল্লাস নাই। ম্যাচ কথা হারার কথাই ছিল ভাইয়া, কারণ যদি আজকে স্পেনের সাথে খেলা পড়ছে। আজকের খেলা স্পেন বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে, এজন্য আজকে আমাদের অনুভূতি সেরকম
Vamos Spana! আই এম স্পেন অ্যান্ড আই হ্যাভ ওন। আমরা জিতেছি, এটা আমাদের গর্ব এবং আজকে প্রমাণ করে দিয়েছে স্পেন ওয়ার্ল্ড কাপ জেতার মতো একটা দল এবং মেসি ইজ এ ডল, মেসি ইজ এ ডল, মেসি ইজ এ পুতুল, মেসি একজন পুতুল ছাড়া স্পেনের কাছে কিছুই না। শেষ মুহূর্তে মরিয়া হয়ে ওঠে আর্জেন্টিনা। মেসির একটি ক্রস অল্পের জন্য গোলের ঠিকানা খুঁজে পায়নি। একের পর এক কর্নার পেয়েও সমতা ফেরাতে পারেনি তারা। শেষ বাঁশি বাজতেই উল্লাসে ফেটে পড়ে স্পেন সমর্থকরা। তার থেকে বেশি কষ্ট যে এবার ফাইনালে এসেও হাইরা গেছে, এটা মাইনা নিতে পারতেছি না। আর এই বিশ্বকাপ শুধু দলীয় সাফল্যের গল্প নয়, ব্যক্তিগত অর্জনেও নতুন ইতিহাস লিখেছেন কিলিয়ান এমবাপ্পে, রদ্রি, উনাই সিমন ও পাউ কুবার্সি। স্পেন ডিজার্ভ করে। কি বলবো, প্রস্তুত ছিলাম না এমন কিছু হওয়ার জন্য। মানে সে সবসময় অলওয়েজ ভালো খেলতো, কিন্তু হঠাৎ কেন এরকমটা হলো। আমার মনে হয় আজকের দিনে আর্জেন্টিনার অবশ্যই জিততো। আবার মনে হয় কিছুটা অভিশাপের কারণে হেরে গেছে, যেমন মিশরের সাথে অনেকটা গাদ্দারি করার কারণে। ব্রাজিলের যেরকম লাফালাফি করে, ওরা মনে হয় যে ওরা খেলছে, মানে ওরা আমাদেরকে হারাইছে। বিশ্বকাপের সঙ্গে এসেছে রেকর্ড প্রাইজ মানিও। স্পেন পেয়েছে $5 কোটি, রানার্স আপ আর্জেন্টিনার প্রাপ্তি $3,30,00,000। আরকে রেজা, চ্যানেল এস, ঢাকা। শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড়ের সংরক্ষিত বনভূমিতে চলছে নির্বিচারে গাছ কাটার মহোৎসব। শাল গজারি সহ বিভিন্ন প্রজাতির গাছ কেটে বন উজাড় করছে একটি চক্র। স্থানীয়দের দাবি, বন বিভাগের কিছু অসাধু কর্মকর্তা ও কাঠ পাচারকারী চক্রের যোগসাজশেই চলছে এই ধ্বংসযজ্ঞ। যদিও বন বিভাগের দাবি, নিয়মিত অভিযান চালিয়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। শেরপুর থেকে সহকর্মী মনিরুজ্জামান রাসেলের পাঠানো তথ্য, ছবিতে দেখুন প্রতিবেদন। দিনের আলো কিংবা রাতের অন্ধকার, থেমে নেই শালগজারি সহ বিভিন্ন প্রজাতির গাছ কাটার মহোৎসব। ট্রলি, ভ্যান আর বিভিন্ন যানবাহনে করে অনেকটা প্রকাশ্যেই বন থেকে বের করে নেওয়া হচ্ছে মূল্যবান কাঠ। শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড়, জেলার শ্রীবর্দী, ঝিনাইগাতি ও নালিতাবাড়ি উপজেলার বিস্তীর্ণ পাহাড়ে রয়েছে 19,085 একর বনভূমি। এর মধ্যে প্রায় 6,000 একর সংরক্ষিত বন। একসময় শালগজারির বনে আচ্ছাদিত ছিল পুরো পাহাড়ি এলাকা, কিন্তু এখন প্রতিদিনই বনখেকোদের কোড়ালের আঘাতে উজাড় হচ্ছে সংরক্ষিত বনাঞ্চল, হুমকির মুখে পড়ছে জীববৈচিত্র্য ও পরিবেশের ভারসাম্য। স্থানীয়দের অভিযোগ, বন বিভাগের কিছু অসাধু কর্মকর্তা কর্মচারী ও কাঠ পাচারকারী চক্রের যোগ সাজস্যেই দীর্ঘদিন ধরে চলছে এই বন ধ্বংসের কার্যক্রম। প্রতিনিয়ত পাথর উত্তোলন, গাছ কাটা, এই কাজগুলো চলতেছে। তো গাছ কেটে ফেলে আমরা জানি যে মাটি ক্ষয় হয়, যেগুলো আমাদের ফসলের জমিগুলোকে নষ্ট করবে। গারো পাহাড়ে যে শাল গজারি গাছগুলো আছে, ইভেন এখানকার যে ঔষধি গাছগুলো আছে, ফলজ গাছগুলো আছে, এগুলো রাতের অন্ধকারে কেটে বিক্রি করছে, যার ফলে এখানকার যারা আমরা স্থানীয় মানুষ তারা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। শেরপুরের গারো পাহাড় ধ্বংসের পিছনে 2-3টা কারণ। এর মধ্যে প্রথম কারণ হচ্ছে অবৈধ দখল, ও দ্বিতীয় কারণ হচ্ছে রাতের আধারে সিন্ডিকেট ভাবে অবৈধভাবে গাছ কাটা। গাছগুলো রাতের আধারে এবং ভোর সকালে গাছ কেটে যোগ সাজসে এখানে কিছু স্থানীয় কিছু লোক রয়েছে, তাদের যোগ সাজসে আমাদের গাছগুলো কাটার দুঃসাহস পাচ্ছে। বনাঞ্চল ধ্বংসের পাশাপাশি চলছে বালি, মাটি ও পাথর উত্তোলন। বছরের পর বছর ধরে এমন অরাজকতা চললেও ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে মূল হোতারা। এতে দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠছে বনখেকো চক্র। নিজেদের অস্তিত্ব নিয়েও শঙ্কিত স্থানীয় বাসিন্দারা। এই বনকে ধ্বংস করার জন্য মুষ্টিমেয় কিছু লোক যোগসাজশ করে প্রতিনিয়ত যেভাবে গাছ কাটছে, যেভাবে বালি উত্তোলন করছে, পাথর উত্তোলন করছে, ঠিক একটা সময় মরুভূমিতে পরিণত হবে। শেরপুরের যে গারো পাহাড়, এই গারো পাহাড় যদি একদিন বিলীন হয়ে যায়, আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা অভিশাপ হয়ে থাকবো। বন্যপ্রাণীগুলো দিন দিন হারিয়ে যাচ্ছে, ফলে আমরা এই প্রাকৃতিক সৌন্দর্যের নীলাভূমিকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছি। আমি সংশ্লিষ্ট বিভাগ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি বিশেষ দাবি জানাচ্ছি, এসব বন্ধ করার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করা যায়। তবে বন বিভাগের দাবি, গাছ কাটা ও পাচারে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে। আটক করা হচ্ছে অভিযুক্তদের, দেয়া হচ্ছে মামলাও। অত্যন্ত সফলতার সাথে সকল দুষ্কৃতিকারীকে শনাক্ত করেছি। সবগুলো কাঠ আমরা ধরে অফিসে এনে সিজ করে আনতে পেরেছি, তারা বের করে নিয়ে যেতে পারি নাই, এবং আমরা মামলা দিয়েছি। আমরা সরাসরি আসামি চালান দিয়েছি। বালির গাড়ি ধরে আসামি সহ আমরা উপজেলা সহকারী কমিশনার ভূমি স্যারের মাধ্যমে আমরা
সেই আসামিকে মোবাইল কোর্টের মাধ্যমে শাস্তির ব্যবস্থা করেছি। আমরা যদি সুনির্দিষ্ট তথ্য পাই অবশ্যই আমরা ব্যবস্থা নেব। শাল গাছ কাটা বা গজারি গাছ কাটা সম্পূর্ণ নিষেধ। যদি তার ব্যক্তিগত জায়গারও গাছ হয় সেটা সরকারের পারমিশন নিয়ে কাটতে হবে, আর বনের গাছ হলে তো অবশ্যই আমরা ব্যবস্থা নেব। আপনি জানেন গত কয়েকদিন আগে আপনার এই যে আমাদের রাংটিয়া রেঞ্জের গজনী পিটের পিট কর্মকর্তা এবং স্টাফগণ আহত হয়েছেন, দুর্বৃত্তরা তাদেরকে আঘাত করেছে, তারা আহত হয়েছে। গারো পাহাড়ের বন শুধু কাঠের উৎস নয়, এটি পুরো অঞ্চলের গুরুত্বপূর্ণ পরিবেশগত ভারসাম্য এবং জীববৈচিত্র্যের আধার। তাই বন খেকোদের বিরুদ্ধে কঠোর অভিযান, দায়ীদের আইনের আওতায় আনা এবং বন রক্ষায় কার্যকর উদ্যোগ নেয়ার দাবি স্থানীয়দের। তাদের প্রত্যাশা, এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া হলে রক্ষা পাবে গারো পাহাড়ের অবশিষ্ট শালগজারির বন। সাইফুর রহমান রুবেল, চ্যানেল এস, নিউজ ডেস্ক। সিলেটে গত 24 ঘন্টায় হাম ও উপসর্গে আরও 3 শিশুর মৃত্যু হয়েছে। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুদের মৃত্যু হয়। মৃত শিশুদের মধ্যে 2 জনের বাড়ি সুনামগঞ্জ ও 1 জনের বাড়ি হবিগঞ্জে। এ নিয়ে সিলেট বিভাগে হাম ও উপসর্গ নিয়ে প্রাণ হারালেন 103 জন। এর মধ্যে 1 জন প্রাপ্তবয়স্ক এবং বাকি সবাই শিশু। এদিকে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন 265 জন রোগী। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে সর্বোচ্চ প্রচেষ্টা চলছে। ইতিমধ্যে ওসমানী মেডিকেলে 20টি এবং শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে 14টি আইসিইউ বেড স্থাপন করা হয়েছে। যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী এলাকায় ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে 2 যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলের আরেক আরোহী সহ ট্রলি চালক ও তার সহকারী আহত হয়েছেন। সোমবার উপজেলার গোগা রুদ্রপুর সড়কে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, রাতে আর্জেন্টিনা ও স্পেনের ফুটবল ম্যাচ দেখে ভোরে নাহিদ, উষা ও রুবেল একটি মোটরসাইকেলে করে রুদ্রপুর বাজারের দিকে যাচ্ছিলেন। একই সময়ে বিপরীত দিক থেকে আসা ইট আনতে যাওয়া ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলে নাহিদ ও উষার মৃত্যু হয়। খবর পেয়ে শার্শা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। দেশব্যাপী উৎসে কর কাটা ও যাচাই কার্যক্রম জোরদার করতে মাঠ পর্যায়ের কর কর্মকর্তাদের জন্য 5টি বিশেষ নির্দেশনা জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড। আয়কর আইন 2023-এর 147 ধারা অনুযায়ী কর্মকর্তারা যে কোনো বাণিজ্যিক বা অর্থনৈতিক প্রতিষ্ঠানে প্রবেশ করে সরেজমিন পরিদর্শন, হিসাবের বই, ভাউচার, ব্যাংক বিবরণী ও অন্যান্য নথিপত্র পরীক্ষা বা তলব করতে পারবেন। পাশাপাশি প্রতিষ্ঠানের কম্পিউটার সিস্টেম, ক্লাউড সার্ভার ও ডিজিটাল রেকর্ডে থাকা তথ্য যাচাই এবং প্রয়োজন হলে পাসওয়ার্ড বা এনক্রিপশন ভেঙে প্রবেশের ক্ষমতাও দেওয়া হয়েছে। উৎসে কর যাচাইয়ের স্বার্থে প্রয়োজনীয় নথি, ইলেকট্রনিক রেকর্ড বা ডিভাইস সাময়িকভাবে জব্দ এবং নথিপত্রের কপি সংগ্রহ করে শনাক্তকরণ চিহ্ন বা সিলমোহর ব্যবহারের সুযোগও থাকছে। ভারতের ককরোচ জনতা পার্টির সিজেপির সংসদমুখী মিছিলে লাঠিচার্জ করেছে দিল্লি পুলিশ। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আজ সংসদের বর্ষা অধিবেশনের প্রথম দিনে দিল্লির যন্তর মন্তর থেকে সংসদ ভবন পর্যন্ত সংসদ চলো কর্মসূচির ডাক দেয় দলটি। তবে এই কর্মসূচির জন্য পুলিশের কাছ থেকে কোনো অনুমতি নেওয়া হয় না বলে দাবি করে আন্দোলনকে বেআইনি বলে ঘোষণা করে দিল্লি পুলিশ। এ কারণে সংসদ সংলগ্ন এলাকায় 163 ধারা জারি করে 5 বা তার বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ করা হয়। কঠোর নিরাপত্তার মধ্যেও বৃষ্টিতে হাজারো সমর্থক যন্তর মন্তরে জড়ো হয়ে মিছিল নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের ব্যারিকেড দিয়ে আটকে দেয়। পরে বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করা হয়। এ সময় বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে স্লোগান দেন। নিট কাণ্ডের প্রতিবাদ ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে গত 20 জুন থেকে যন্তর মন্তরে আন্দোলন করে আসছে সিজেপি। আন্দোলনের অন্যতম মুখ লাদাখের সমাজকর্মী সোনম ওয়াংচুকও অনশন চালিয়ে যাচ্ছেন। চ্যানেলে সন্ধ্যার কথা শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। ঢাকা চট্টগ্রাম ও ঢাকা মাওয়া মহাসড়কে বসছে এআই ক্যামেরা, চিহ্নিত করা হয়েছে 16টি পয়েন্ট। অপরাধ ও মাদক চোরাচালান ঠেকাতে উদ্যোগ।
সারা দেশে ফ্যামিলি কার্ড সম্প্রসারণে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক, ধাপে ধাপে সারা দেশে চালুর পরিকল্পনা, নির্ভুল তথ্য ভান্ডারের উপর জোর। বিশ্বকাপের ফাইনালে এক পেশে ম্যাচে আর্জেন্টিনাকে হারিয়ে 16 বছর পর শিরোপা পুনরুদ্ধার করল স্পেন, প্রায় শূন্য হাতে শেষ হলো মেসি অধ্যায়। উৎসে কর যাচাই এনবিআর-এর 5 নির্দেশনা, কর কর্মকর্তাদের দেওয়া হয়েছে নথি যাচাইয়ের ক্ষমতা, কাজে বাধা দিলে সর্বোচ্চ 50 লাখ টাকা জরিমানা। এবং ককরোচ পার্টির মিছিলে লাঠিচার্জ, শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবিতে দিল্লিতে বিক্ষোভ, অনুমতি ছাড়া মিছিল, কর্মসূচি বেআইনি বলছে পুলিশ। এই ছিল চ্যানেলিস্ট সন্ধ্যার কথায়। দর্শক, চ্যানেলিস্টের সব সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/channelistnews এবং facebook.com/channelistnews এই পেজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।